গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি চোপতা থেকে 4 কিলোমিটার পথ হেঁটে আমরা তুঙ্গনাথে এসে পৌঁছেছিলাম। এটি হলো পৃথিবীর সবথেকে উচ্চতম শিব মন্দির। এখন ঘড়িতে সন্ধ্যা 6:30। এই সময় তুঙ্গনাথের সন্ধ্যারতি হবে। সন্ধ্যারতির ভিডিও সামনে থেকে করা নিষিদ্ধ, তাই দূর থেকেই দেখলাম এই সন্ধ্যারতি। একদিকে যেরকম সন্ধ্যারতি হচ্ছে, অপরদিকে পশ্চিম আকাশে সূর্যাস্তের পরে এক লাল আভা সারা আকাশকে যেন জুড়ে রেখেছে। আমার জীবনের সবথেকে স্মরণীয় সূর্যাস্ত ছিল তুঙ্গনাথ থেকে দেখা এই সূর্যাস্ত। সেই সূর্যাস্তের এখনো কিছুটা লালিমা রয়ে গেছে আকাশে। সন্ধ্যারতির পরেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, তাই আমরাও একটু পরেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, কারণ পরের দিন সকালবেলা আমাদের যেতে হবে চন্দ্রশিলার উদ্দেশ্যে। অন্ধকার থাকতে বেরোতে হবে, তাই দেরি না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে কালকে সকালে চন্দ্রশিলা যাওয়ার উদ্দেশ্য নিয়ে। গুড মর্নিং তুঙ্গনাথ থেকে। এখন ঘড়িতে সময় 4:45 বাজে। আমরা চন্দ্রশিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। চারিদিকটা একদম পিচ ডার্ক, অন্ধকার, তার মধ্যেই আমরা যাত্রা শুরু করছি। এখান থেকে 1 কিলোমিটার রাস্তা, কিন্তু এই রাস্তাটা কিন্তু খুবই স্টিফ আর চ্যালেঞ্জিং। সুতরাং হাতে সময় নিয়ে ধীরে ধীরে আমরা হাঁটবো আর এগিয়ে যাব চন্দ্রশিলার উদ্দেশ্যে, সেখানে সূর্যোদয় দেখার জন্য। ঠান্ডা এখানে মারাত্মক, ডেফিনেটলি 0 বা তার নিচে এখন টেম্পারেচার হবে। কথা না বাড়িয়ে আমরা ধীরে ধীরে চন্দ্রশিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। হর হর মহাদেব। এইরকম রাস্তা, চারিদিকটা অন্ধকার, শুধু পাথর আর মাটি। এই দিয়ে রাস্তা এরকম চলে গেছে সোজা, কিছু দেখা যাচ্ছে না। টর্চের আলোতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আকাশে এদিকে চাঁদ দেখা যাচ্ছে, এই যে, আর উপরে ধীরে ধীরে অনেক লোক পৌঁছচ্ছে। আমরা এই অন্ধকারের মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে এগোচ্ছি। মাউন্ট চৌখাম্বা আস্তে আস্তে ফর্সা হচ্ছে, দেখতে পাচ্ছি। আর পরপর যে পিকগুলো রয়েছে, স্নোক্যাপ মাউন্টেনের পিকগুলো যেগুলো রয়েছে, আস্তে আস্তে সাদা হচ্ছে। 5:45 বাজে এখন। আমাদের আরেকটু রাস্তা চড়াই করা বাকি আছে। ওই ওপরে কিছু লোক দেখা যাচ্ছে, ওই পর্যন্তই উঠতে হবে আমাদের। চারিদিকে এরকম বরফ জমে রয়েছে, এই যে সাদা সাদা, এগুলো সব বরফ। শিশির বিন্দুগুলো জমে বরফ হয়ে গেছে। সূর্য উঠলে এগুলো আস্তে আস্তে গলবে। আর এই হচ্ছে এখন কারেন্টলি ভিউ। আমরা ফাইনালি চন্দ্রশিলায় পৌঁছে গেছি। 1 ঘন্টার একটু বেশি, 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো এখানে পৌঁছতে। যা দৃশ্য, এখনও সূর্যোদয় হয়নি, লাল আভা হয়ে রয়েছে। আর এইদিকে যে মাউন্টেন পিকসগুলো দেখা যাচ্ছে, সেগুলো সাদা হয়ে রয়েছে। একটু পরেই সূর্যের আলো ওখানে পড়বে আর অসাধারণ সানরাইজ হবে। এদিকে পাহাড়গুলো, আর এদিকটা যদি দেখাই তাহলে সূর্যোদয় কিন্তু এই দিক থেকে হবে। পারফেক্ট সময়ে এসেছি, বেশি আগেও না বেশি পরেও না, তো দারুণ লাগছে। ভিউ নিয়ে কিছু বলার নেই, স্বর্গ স্বর্গ। হর হর মহাদেব, হর হর মহাদেব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফিট উচ্চতায় অবস্থিত এই চন্দ্রশিলা শিখর। এই জায়গাটি নিয়ে একটি পৌরাণিক কাহিনীও আছে। শিবের বর পেতে লঙ্কাধিপতি রাবণ এই তুঙ্গনাথে এসে এখানেই তপস্যা করেছিলেন।
আবার এই শিবের ভক্ত রাবণ ছিলেন ব্রাহ্মণ। তাকে বধ করে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে রামচন্দ্রও নাকি তুঙ্গনাথের এই চন্দ্রশিলাতে এসে তপস্যা করেছিলেন। চন্দ্রশিলার নামটিকে ঘিরেও রয়েছে এক রোমাঞ্চকর গল্প। রাজা দক্ষ প্রজাপতি ২৭ জন কন্যা সন্তানের মধ্যে অন্যতম সুন্দরী কন্যা ছিলেন রোহিণী। চন্দ্রদেব এই রোহিণীর প্রেমে পড়েন। রাজা দক্ষ এই খবর পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং চন্দ্রদেবকে অভিশাপ দেন এবং চন্দ্রদেবের ক্ষয় রোগ হয়। রোগ থেকে মুক্তি পেতে এই তুঙ্গনাথ শিখরে চন্দ্রদেব শিবের তপস্যা করেন। সেই থেকেই এই জায়গার নাম হয় চন্দ্রশিলা। যে জায়গায় চন্দ্রদেব তপস্যা করেছিলেন বলে মনে করা হয়, সেই জায়গায় এখনো কিছু পতাকা ও চন্দ্রদেবের মূর্তি করা আছে। চন্দ্রশিলার চূড়ায় রয়েছে গঙ্গাদেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি ছোট্ট মন্দির। তুঙ্গনাথ থেকে পূজারীরা এসে এই গঙ্গা মন্দিরে পুজো করে যান। কষ্ট করলে এই ভিউ পাওয়া যায়, স্বর্গ দেখা যায়। তুঙ্গনাথ চন্দ্রশিলা কমপ্লিট। তৃতীয় কেদার সম্পূর্ণভাবে কমপ্লিট। এইবারে ধীরে ধীরে নিচে চলে যাওয়ার পালা। চন্দ্রশিলা থেকে তুঙ্গনাথ যাব, সেখানে গিয়ে পুজো দেব, আবার একবারে নিচে চলে যাব চোপতা, চোপতা থেকে হরিদ্বার। হর হর মহাদেব, জয় বাবা তুঙ্গনাথ। খুব সুন্দর সকালবেলা পুজো দিলাম আজকে। ভেতরে ঢুকে জলাভিষেক করলাম। যেরকম বলেছিলাম, সকালবেলায় কিন্তু তুঙ্গনাথের দর্শনও হয়, মেন যে শিবলিঙ্গ সেটা দর্শন হয়, জলাভিষেক হয় এবং পুজো দিতে পারে। নাম গোত্র বলে আমরা পুজো দিলাম। বিকেলবেলা শুধুমাত্র সিংহা দর্শন যেটা সেটা পেয়েছিলাম। ফাঁকা পর্দার মধ্যে খুব বেশি সময় লাগলো না, 15 মিনিটের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। তৃতীয় কেদার সম্পূর্ণ করে এবার আমরা ফিরে যাব। তো খুব ভালো লাগলো এখানে এসে। আশা করি আমার এই ভিডিও দেখে আপনারাও এখানে আসবেন। অবশ্যই আসুন এবং তুঙ্গনাথ মহারাজের অবশ্যই দর্শন করুন। তো হর হর মহাদেব বলে এখান থেকে তুঙ্গনাথ থেকে এবার আমরা বিদায় নেব। সময় ঘড়িতে সকাল 10টা। বাবা তুঙ্গনাথজিকে শেষবারের মতো প্রণাম জানিয়ে এইবারের যাত্রা আমরা সম্পূর্ণ করলাম এবং এখন নিচে নেমে যাওয়ার পালা। ঠিক আছে, 4 কিলোমিটার পথ, এবার ধীরে ধীরে আমরা নিচে নেমে যাব। খুব ভালো দর্শন পেয়েছি, খুব ভালো ওয়েদার ছিল, মন ভরে গেছে, খুব ভালো পুজো দিতে পেরেছি। বাবা তুঙ্গনাথ সবাইকে তার কৃপা আর আশীর্বাদ দিক, এটাই কামনা করি। জয় বাবা তুঙ্গনাথ, জয় বাবা তুঙ্গনাথ। 10:20 10টায় স্টার্ট করেছি ট্রেক ডাউন করতে, 20 মিনিট মতো হয়েছে। ধীরে ধীরে নেমে যাচ্ছি। এই হলো রাস্তা। ভিউ কিন্তু এই রকম। তুঙ্গনাথ ট্রেকের সত্যি প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, অসাধারণ। ঘড়ির কাঁটায় সময় 11টা 15। আমরা দেখতে দেখতে অনেকটাই নিচে নেমে এসেছি। এই যে ওঠার সময় যে বুগিয়ালটা দেখিয়েছিলাম না, সেই বুগিয়ালের সামনে এখন সেই বুগিয়ালের সামনে এখন আমরা এসে পৌঁছেছি। আর হয়তো ম্যাক্সিমাম 10 মিনিট মতো লাগবে নিচে নেমে যেতে। তো 10টায় স্টার্ট করেছিলাম, 11:30, মানে 1.5 ঘন্টার মধ্যে আমরা নিচে নেমে গেলাম। দারুণ জার্নি ছিল। তবে এই জায়গাটা কিন্তু স্পেশালি দুর্দান্ত, সেই জন্য চোপতাকে কিন্তু উত্তরাখণ্ডের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। এই ফিরে এলাম আমরা আবার বাবা তুঙ্গনাথের যে পায়দাল মার্গ পদযাত্রা, তার সেই গেটের সামনে সম্পূর্ণ করলাম আমাদের
তুঙ্গনাথ যাত্রা। হর হর মহাদেব, জয় বাবা তুঙ্গনাথ। যাত্রা সম্পূর্ণ করলাম। ঘড়িতে সময় 11:55। আমরা চোপতা থেকে গাড়ি নিয়ে নিলাম, যে গাড়ি আমরা বুক করেই ছিলাম, পুরো ট্যুরটাই এই গাড়িতেই করছি। তো সেখান থেকে বেরিয়ে গেলাম হরিদ্বারের উদ্দেশ্যে। 6 থেকে 7 ঘন্টা মতো সময় লাগবে, মাঝখানে আমরা শুধু লাঞ্চ স্টার্ট করার জন্য দাঁড়াবো। তো 12টাই ধরুন, 7টা 8টার মধ্যে আশা করি পৌঁছে যাব হরিদ্বার। এখন ডেফিনেটলি খুবই এক্সস্টেড লাগছে, ট্রেক করে এসেছি, মানে আজকে সকালেই চন্দ্রশিলা করেছি, চন্দ্রশিলা করে নেবে পুজো দিয়ে তারপরে ট্রেক ডাউন, সব মিলিয়ে 4-5 কিলো, না চন্দ্রশিলাতে উঠলাম 1 কিলোমিটার, নামলাম 1 কিলোমিটার 2, আর এদিকে নামলাম 4-4-2 6 কিলোমিটার, কিন্তু স্টিপ রাস্তা ছিল। ঠিক আছে, এবারে আমরা হরিদ্বারের দিকে এগোই, দেখা হচ্ছে হরিদ্বারে গিয়ে। হরিদ্বারের রাস্তায় রিক্সা করে ঘুরে বেড়াচ্ছি। এই সময় আমাদের ট্রেনে হওয়ার কথা ছিল, মানে কি বলবো, বললাম না এটাও একটা ট্যুর হচ্ছে যেটা পুরোটাই প্রেডিক্টেবল। যাই হোক, লাস্ট আপনাদের সাথে কথা হয়েছিল, আমরা তুঙ্গনাথ ট্রেক করে নেবে গাড়িতে বসেছিলাম, হরিদ্বারের উদ্দেশ্যে আসা শুরু করেছিলাম। তো ঘটনাটা এই হলো, গতকাল হরিদ্বারে আমরা রাত্রি 9টার সময় এসে পৌঁছেছি। আমাদের টিকিট কাটা ছিল কালকে রাত্রি 11:50 যে উপাসনা রয়েছে সেটাতে, কিন্তু সেই টিকিট ওয়েটিং লিস্ট ছিল, অল্প অল্প করে নামছিল, শেষমেশ কিন্তু কনফার্ম হয়নি। অনেক লাফালাফি করেও সেই টিকিট কনফার্ম হলো না বা এদিক ওদিক ম্যানেজ করা গেল না। তাই কালকে রাত্রির আমাদের হরিদ্বারে থেকে যেতে হলো এবং আজকে সারা দিনটাও কিন্তু থেকে যেতে হলো। এখন সকাল থেকে হোটেলেই ছিলাম, যেহেতু ট্রেক করে নেমেছিলাম, খুব ক্লান্ত, তো সুতরাং বেশি বেরোয়নি, হোটেলেই সারাদিনটা কাটিয়েছি। বিকেল বেলাটা ভালো লাগছিল না, তাই চলে যাচ্ছি হারকিপৌরি ঘাটে, সেখানে গঙ্গা আরতি দেখার জন্য। হোটেল থেকে বেরিয়ে একটা রিক্সা নিলাম, রিক্সা করে হারকিপৌরি ঘাটে যাচ্ছি। তো কালকের পর থেকে এই হলো এখনকার পর্যন্ত গল্প। টিকিট কাটা হয়েছে, সেটা হলো কালকে আমাদের দিল্লি থেকে ট্রেন রয়েছে, সুতরাং কালকে সকালবেলা আমরা হরিদ্বার থেকে দিল্লি বেরিয়ে যাব, আর দিল্লি থেকে ট্রেন ধরবো কলকাতার উদ্দেশ্যে। হর কি পৌরি কথাটির আক্ষরিক অর্থ হল ভগবানের চরণ স্পর্শ বা হরের সিঁড়ি। মনে করা হয় বৈদিক যুগে ভগবান বিষ্ণু এই ঘাটে এসেছিলেন। ঘাটের একটি পাথরে এখনও ভগবান বিষ্ণুর পদচিহ্ন সংরক্ষিত রয়েছে। সমুদ্র মন্থনের সময় যখন অমৃতের কলস নিয়ে দেব ও অসুরদের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তখন বিশ্বকর্মা অমৃতকে রক্ষা করার সময় তার থেকে 4 ফোঁটা অমৃত পৃথিবীতে পড়ে। তার মধ্যে একটি ফোঁটা পড়েছিল এই ব্রহ্মকুণ্ডে। এই কারণে একে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং প্রত্যেক 12 বছর অন্তর এখানে বিশ্ববিখ্যাত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে হরকিপৌরি ঘাটের ব্রহ্মকুণ্ডে স্নান করলে মানুষের সমস্ত জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং মুক্তি লাভ হয়। প্রতিদিন সন্ধ্যায় এই ঘাটে যে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় তা এক অভূতপূর্ব অপার্থিব দৃশ্যের সৃষ্টি করে। শয়ে শয়ে পুরোহিত একসঙ্গে বড় বড় প্রদীপ নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে মা গঙ্গার আরতি করেন। এই সময় হাজার হাজার ভক্ত নদীতে ভাসমান মাটির প্রদীপ বা দিয়া ভাসিয়ে দেন, যার আলো পুরো গঙ্গার জল ঝলমল করে। আমরাও মা গঙ্গাকে পুজো করে সেই রাত্রিটা হরিদ্বারে থেকে পরের দিন সকালবেলায় যাত্রা করি আমাদের কলকাতার উদ্দেশ্যে। তুঙ্গনাথ কার্তিক স্বামীর এই সিরিজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার অবশ্যই থাকছে। চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই চলে আসবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আর এক গল্পে। ততদিনের জন্য টাটা বাই বাই। আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।